ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, চাকরি চলে যাচ্ছে এবং মানুষ কিভাবে থাকবেন তাই বুঝতে পারা যাচ্ছে না। সব ক্ষেত্রে সমস্যায় অনুপ্রবেশ কারণে দেশ। দেখুন, প্রধানমন্ত্রী নিজে বলছেন অনুপ্রবেশ সমস্যা। এটা তো সরাসরি আত্মঘাতী গোল, সেমসাইড গোল। তিনি তো নিজের সরকার, বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর এ তো চূড়ান্ত নো কনফিডেন্স। তার কারণ দেশের সীমাটা পাহারা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর, এর বাইরে ডিফেন্স মিনিস্ট্রিও রয়েছে। তো সীমান্ত যদি অনুপ্রবেশ হয় তাহলে প্রধানমন্ত্রী কাকে দোষ দিচ্ছেন? তার কারণ কোন রাজ্য সরকারের এখতিয়ার নয় সীমান্ত পাহারা দেয়া। সীমান্ত পাহারা দেওয়াটা হচ্ছে পুরোদস্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। জল, স্থল, অন্তরিক্ষ তিনটে পথেই সীমান্তের উপর দিয়ে যাতায়াত করতে হলে তার দায়িত্ব নজরদারির কেন্দ্রীয় সরকারের, মূলত বিএসএফ এর। তাহলে প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তাঁর, গাফিলতি তাঁর সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। আপনার সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব, আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তের সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এই প্রসঙ্গে উনি বলছেন যে এই প্রসঙ্গ তো বারবার ধরে দেখতে পাওয়া গেছে যে বিজেপি, বিশেষ করে এলওপিও তুলেছেন, তারও বক্তব্য ছিল যে এসআইআর হলে কারোর নাম বাদ যাবে না, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এই কথা তাদের মুখে বারবার ধরে এসেছিল। আমাদের পরিষ্কার বক্তব্য, এই আমাদের বক্তব্য, বৈধ কোনো ভোটার, বৈধ কোনো ভোটার, বৈধ কোনো নাগরিক, তাদের যেন হয়রান করা না হয়। এবার ওনারা যতবার তুলবেন এই অন্য দেশ থেকে আসার কথা, তো ততবার তো তাদের নিজেদের ব্যর্থতা, গোটাটা তো নিজেদের ব্যর্থতা। এই কথাটা আসছে কি করে? আপনাদের বিএসএফ যদি সীমান্তেই আটকে দেয়, সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল ফোর্সগুলো তারা যদি সীমান্তেই আটকে দেয়, আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্ব ছিল, এখন সীমান্ত রেখা থেকে আইন সংশোধন করে 50 কিলোমিটার আপনারা দায়িত্বে এনেছেন। তো এই 50 কিলোমিটার আপনারা যে দায়িত্বে এনেছেন, তো আপনারা অনুপ্রবেশটা রুখে দিন না। তারপরে এইসব এসআইআর, অমুক তমুক এত কথা আসছে কি করে? এই তো যারা সীমান্ত পাহারা দিতে ব্যর্থ, যাদের ব্যর্থতার কারণেই এই সোকল্ড অনুপ্রবেশ, তারাই আবার বড় বড় কথা বলে চেঁচাচ্ছে, আর সেটাকে ছুতো করে বৈধ নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের তারা হয়রানি করছে। একটা যে জিএসটির কর কাঠামো দীপাবলিতে বদলে দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী, এবং এতদিন ধরে জিএসটির কর কাঠামো নিয়ে একাধিক অভিযোগ বিরোধীদের তরফ থেকে বারবার তোলা হচ্ছে। জিএসটি নিয়ে আমরা বারবার বিষয় বলেছি। জিএসটি নিয়ে বিস্তারিত তো এভাবে এখানে বলা সম্ভব নয়। এটা আমাদের দলের কনসার্ন যে লিডারশিপ আছেন তারা বিশ্লেষণ করছেন, দেখছেন। দুটো জিনিস নিয়ে জিএসটির একটা কথা বারবার উঠেছে। একটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ যে জিনিসগুলো কেনেন তার উপর জিএসটি নিয়ে যতখানি কড়াকড়ি হয়েছে, যারা একদম বড়লোক যে জিনিস কেনেন, তাদের কেনার মতো যে সামগ্রী, সেখানে কিন্তু জিএসটি নেই, জিএসটি কম, জিএসটি শিথিল। ফলে জিএসটিটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী, মুড়ি পর্যন্ত বসিয়ে দিচ্ছেন। দুই, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, যেটা মানুষের সুরক্ষা, তার উপর আপনারা 18% জিএসটি বসিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বারবার বলেছেন এটা হচ্ছেটা কি? জীবন বীমা মানুষ কেন করে, স্বাস্থ্য বীমা মানুষ কেন করে, আপনারা তার উপর জিএসটি বসিয়ে দিচ্ছেন। তাহলে সাধারণ মানুষের জীবন এবং সাধারণ মানুষের চিকিৎসা, আপনারা সেটাকে জিএসটির আওতায় এনে মানুষকে বিপদে ফেলছেন। ফলে এই জিএসটি নিয়ে গল্প না শুনিয়ে অবিলম্বে যেগুলো তৃণমূল কংগ্রেস
নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো ওনার কার্যকর করার ঘোষণা করা উচিত। চতুর্থ হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার নিজের জায়গা বালুরঘাটে একটা অ্যাপ চালু করলেন এবং যে অ্যাপের বক্তব্যই হচ্ছে চাকরির বিষয় নিয়ে যাওয়া। এটা কি মানে ভোটের আগে কি চাকরির টোপ, নাকি রাষ্ট্রায়ত্ত সংস্থা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই ধরনের অ্যাপ খুলে মানে নজর ঘোরানোর চেষ্টা? উনি কে আলাদা অ্যাপ খোলার? নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, বছরে 2 কোটি চাকরি, বছরে 2 কোটি চাকরি। তাহলে 14 সাল থেকে 25, 14 সাল থেকে 25 সাল অর্থাৎ 11 বছর, তাহলে 22 কোটি চাকরির তো হিসাব দিতে হবে। উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে কেন্দ্রের ভুল আর্থিক নীতির চাপে বেসরকারি সংস্থা তারা বিপদে পড়েছেন। তাহলে এদেশে বেকার বাড়িয়েছে। সেখানে সুকান্ত মজুমদার কার সঙ্গে নাটক করতে যাচ্ছেন? বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে, সেখানে বাংলার যে গ্রাফ, যে স্বনির্ভর কর্মসূচি, চাকরি বা বিকল্প অর্থনীতি, তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে। ফলে দেশ যেখানে বেকারদের জন্য নিম্নমুখী, সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার? কর্মসংস্থানের কথা বললেন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভরতা কেবল রুপি ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়, কোন দেশের উপরে নির্ভরশীলতা বিপজ্জনক। মানে এটা কি দেখুন, ওনারা মুখে বলেন আত্মনির্ভর ভারত, কিন্তু অ্যাকচুয়ালি স্বনির্ভর বাংলা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। আত্মনির্ভর ভারত মানে যা করেছেন তাতে গোটা দেশবাসী ডুবছে, গোটা দেশবাসীর উপর আর্থিক চাপ। অন্যদিকে স্বনির্ভর বাংলা, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পদ্ধতিতে সমস্ত মানুষের আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আর্থিক অধিকার তিনি নিশ্চিত রেখেছেন। ফলে আত্মনির্ভর ভারত এটা হচ্ছে সোনার পাথর বাটি, সম্পূর্ণ একেবারে একটা মানুষকে কথার মায়া জালে ভুলিয়ে রাখা। আর অন্যদিকে বাস্তবটা হচ্ছে স্বনির্ভর বাংলা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। পাকিস্তানকেও আজকে এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী। আর ওই প্রধানমন্ত্রী বলছেন যে অপারেশন সিঁদুরে জয় জয়কার, 2035-এর মধ্যে সুদর্শন চক্রের মিশনের মাধ্যমে সুরক্ষা প্রদান। দেখুন, এগুলো সমস্ত মানে একটা খুঁড়োর কল ঝুড়িয়ে রাখা। এই যে অপারেশন সিঁদুর, আমরা তো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল দেশের প্রশ্নে আমরা সবাই এক ছিলাম, সেনাবাহিনীর পাশে ছিলাম, কেন্দ্রীয় সরকারের পাশে ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন দেশ এক কাটটা ছিল। আপনি পাক অকুপায়েড কাশ্মীরটা দখল করে নিলেন না কেন? কেন? ডোনাল্ড ট্রাম্পের পোস্ট থেকে জানতে হচ্ছে উনি দুটো দেশকে যুদ্ধ থামাতে বলেছেন। আর এখানে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে বড় বড় কথা বলবেন, এটা কি মেনে নেওয়া যায়? এত কথা কিসের? পাকিস্তান অকুপায়েড কাশ্মীরটা নিয়ে নিলেন না কেন? হ্যাঁ, অভিষেক তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন এটা। পিওকে নিলেন না কেন? কে বারণ করেছিল? ট্রাম্পের পোস্ট থেকে জানতে হচ্ছে পাকিস্তান এবং ভারতকে আমেরিকা বলেছে সংঘাত বন্ধ করো। কেন ট্রাম্পের পোস্ট থেকে জানতে হবে কেন? সেদিনকে তো কন্ট্রাডিক্ট করেননি নরেন্দ্র মোদী, সঙ্গে সঙ্গে তো এক্স হ্যান্ডেলে পোস্ট করা উচিত ছিল, করেননি তো। তাহলে দেশের মধ্যে এইসব বড় বড় কথা বলার মানে কি? প্রধানমন্ত্রী বলছেন যে বিকশিত ভারত 2047 বেশি দূরে নেই, এখন স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণের সময়। তিনি বলছেন দাম কম দম বেশি, এই ভাবনা নিয়ে আমাদের। দেখুন, এগুলো সমস্ত কথার জাগলারি। আসল মানুষ বুঝতে পারছেন, শ্রমিক বুঝতে পারছেন, কৃষক বুঝতে পারছেন, সাধারণ মধ্যবিত্ত যারা রয়েছেন তারা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিতে কিভাবে মানুষের উপর বিভৎস চাপ বেড়ে গিয়েছে। ফলে এখন 2035-এ কি হবে, 2047-এ কি হবে, এই ধরনের গল্প কথাগুলো নাশলা নেই কি নয়, মানুষ বুঝতে পারছেন এগুলো পুরোদস্তুর ভাঁওতা। এখন মানুষ যে ক্ষুব্ধ এবং এখন ওনার সলিউশন নেই, সেই জন্য উনি কয়েক বছর পরের গল্প শোনাচ্ছেন। উনি বলছেন একসময় গরিবী হঠাৎ স্লোগান ছিল, কিন্তু এখন এই সরকার গরিবী যোজনা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। 10 বছরে 25 কোটির বেশি মানুষ গরিবী মুক্ত হয়েছে। আগে স্লোগান ছিল, এখন বাস্তব।
দেখুন, এটার সঙ্গে রাজ্য সরকারগুলোরও সম্পর্ক আছে। বাংলায় যেমন পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিকল্প নীতিতে মানুষকে যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের কল্যাণকর সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা প্রকল্পগুলি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে করোনার মতো, লকডাউনের মতো ভয়াবহ সময়ে যেখানে মাথাপিছু মানুষের আয় গড় সারা দেশে কমে গেছিল, বাংলায় সেখানে বেড়ে গিয়েছিল। ফলে নথিপত্র বলছে নরেন্দ্র মোদীর সরকার ডোবাচ্ছে দেশকে, আর নথিপত্র পরিসংখ্যান বলছে বাংলায় পরিস্থিতি এত প্রতিকূলতার মধ্যে, এত বঞ্চনার মধ্যেও বাংলায় তুলনামূলকভাবে ভালো। ফলে উনি যেগুলো করছেন এগুলো কথার জাগলারি। একটা বলছি যে শিল্পায়ন নিয়ে বলছে, শিল্পায়নে দেশ এগোচ্ছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর সেক্টরে ভারত এখন বিশ্বে নজর কাটছে। দেখুন, এই বিষয়গুলো তথ্য পরিসংখ্যান যা বলবে সেখানে তো বাস্তব থাকবে। তথ্য পরিসংখ্যান যা বলবেন তো সেগুলোর তো একটা রিফ্লেকশন থাকবে। নরেন্দ্র মোদী বা বিজেপি নেতাদের ভাষণের সঙ্গে বাস্তব তথ্য পরিসংখ্যান এবং বাস্তব যারা শিল্পের উপর ভিত্তি করে যাদের কর্মসংস্থান, তাদের জীবনের অভিজ্ঞতা কিন্তু এক কথা বলছে না। আচ্ছা, ভাষা নিয়ে উনি আবার আজকে বলছেন যে দেশের সব ভাষা নিয়ে গর্ব করা উচিত। তাহলে উনি আগে অমিত মালব্যকে দল থেকে বার করে দিন। কি ব্যবস্থা নিয়েছেন তারা? অমিত মালব্য বলছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী, চাপ খেয়ে গেছেন। বাংলা এবং বাঙালির উপর আঘাত হানায় যে দেশব্যাপী এবং বিশেষভাবে বাংলা থেকে প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে নরেন্দ্র মোদী ব্যাকফুটে এবং ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আজকে এইসব কথা বলছেন। যেখানে বাংলা ভাষা বললে আপনাদের শাসিত রাজ্যগুলোতে তাদের আটকে রাখা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, হয়রান করা হচ্ছে। এত বড় সাহস অমিত মালব্য পোস্ট করে বলেছেন বাংলা বলে কোনো ভাষা হয় না, ওটা বাংলাদেশি ভাষা। তারপরে এই কথাগুলো আসে কি করে? চাকরিহারা শিক্ষকের মৃত্যু দুর্ভাগ্যজনক মৃত্যু এবং চাকরিহারা, এবং আমরা তো বারবার বলছিলাম যে সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিলেন এতজনের চাকরি চলে যাওয়ার, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ঠিক কি কারণে মারা গিয়েছেন, তার অসুস্থতা কতদিনের ছিল, কি কারণে, সেগুলো নিশ্চয়ই ডাক্তারবাবুরা বলতে পারবেন, চিকিৎসকরা বলতে পারবেন। ওই বিষয়ে এক্ষুনি কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা তো বারবার বলেছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এভাবে এত লোকের চাকরি খাওয়া যায় না। সমস্যা হচ্ছে এই যে দলগুলো, সিপিএম বলুন, এই রাজ্যের কংগ্রেসের একাংশ বলুন, বিজেপি বলুন, যারা এই মৃত্যু নিয়ে নানা কথা বলছে, তারাই তো কোর্টে গিয়ে, তাদের আইনজীবীরাই তো চাকরি খাওয়ার পলিটিক্সটা করেছে। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার খাতিরে ওদের একটা অ্যালাউন্স দিয়েছিলেন, সেটা পর্যন্ত বন্ধ করিয়েছে এই লোকগুলোই। মায়া কান্না কাঁদছে আজকে। এই বিপদটা তো মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন সুপ্রিম কোর্টকে, এতগুলো ফ্যামিলিকে বিপদে ফেলা হচ্ছে, এতগুলো মানুষ উদ্বেগের মধ্যে পড়ছে। মৃত্যুর সঠিক কারণ কি সেগুলো ডাক্তারবাবুরা বলবে, আমি তার মধ্যে যাচ্ছি না। শিক্ষক শিক্ষিকারা রাস্তা ভগবান দেওয়ারকে বিক্ষোভ চলছে, পুলিশ কমিটির সভাপতি পৌঁছে গেছে। তো সেগুলো তো সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের বিষয় তারাও বুঝবেন যে সুপ্রিম কোর্ট যেভাবে সকলের চাকরি, এত মানুষের চাকরি একেবারে চলে যাওয়ার রায় দিয়েছেন, এবং আরো বেশি করে চিহ্নিত করুন কারা কোর্টে গিয়ে বলল, কারা বলল যে আমরা চাকরি খাবো, সকলের চাকরি খেতে হবে, সকলের চাকরি বাতিল করতে হবে। এটা কে বলল, কারা বলল? এই সিপিএম, এই কংগ্রেস, যারা এই চাকরি খাওয়ার পেছনে, তারাই এসছে আজকে মেকি দরদ দেখাতে। আজকে রেড রোডের স্বাধীনতা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বাজলো, সেখানে ত্রিপুরাতেও খেলা হবে, আসামেও খেলা হবে, দিল্লিতেও খেলা হবে। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে। কটাক্ষ করার কি আছে? 100% খেলা হবে, মানুষ খেলবে, মামাটি মানুষ খেলবে, নিশ্চিতভাবে খেলবে। আমি শুধু খোঁজ নিতে বলবো, সিঙ্গুরে দেখুন একজনের মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ তদন্ত করছে। তো হঠাৎ সেটাকে পলিটিক্যাল ইস্যু কেন করতে যাচ্ছেন? মৃত্যু হয়েছে, মর্মান্তিক, বাচ্চা মেয়ে, কেন এইভাবে মারা যাবে? এখন গলায় ফাঁস দেয়া ছিল, আত্মহত্যা। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই।
আমি একটা কথা বলবো, একটু খোঁজ নেবেন। সিঙ্গুরে অতীতে সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল? নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে। ওই যে ওর বাবা মা বলছেন যে এই যে মর্গে, পুলিশ মর্গে আনা হয়েছে কলকাতায়, ওটা ময়নাতদন্ত করতে চেয়েছিল কল্যাণী এমসে আর অথবা কমান্ড হাসপাতালে, সেটা না করে এখানে দেহ করে নিয়ে আসা হয়েছে। পুলিশ যেটা ঠিক মনে করেছে সেটা করেছে, যেটা আইনে আছে সেটা করেছে, যেটা আইনে আছে সেটা করেছে। সব ব্যাপারেই রহস্য নিয়ে যদি আপনারা বসে যান, প্রথমেই যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। একটা মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, তাতেই ঝাঁপিয়ে পড়ে আপনাদের বলতে হবে ওর মধ্যে রহস্য আছে। এরপরে সিঙ্গুরের নার্সিংহোমের অতীত রহস্য যখন বেরোতে শুরু করবে, সামলাতে পারবেন তো তখন? আমি শুধু বলছি, সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়ক, তার ছেলের নামে নার্সিংহোম ছিল বা ছেলের নার্সিংহোম ছিল, সেখানে একাধিক নার্সের মৃত্যু হয়েছিল, একাধিক পরপর। তখন সেই কেস কারা চেপে দিয়েছিল, কিভাবে চেপে দিয়েছিল? আজকে যারা বেশি লাফাতে যাচ্ছেন না, উত্তরগুলোর জন্য তৈরি থাকুন। যাদবপুরের যে কৃতি ছাত্র হিন্দুল মজুমদার, তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হলো। জানি সমালোচনা হচ্ছে যে একটা কৃতি ছাত্র, কৃতি ছাত্র মানে এখানে ছিল না, লাদেনও কৃতি ছাত্র ছিল। আজব কথা। যেদিনকে ওই ওয়ার্ল্ড কি যেন ওই যে ট্রেড সেন্টার ভেঙে ফেলা হয়, লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না, তিনি অন্য জায়গায় বসেছিল। তো তাহলে তাতে কি এসে গেল? যে পুলিশের কাছে তথ্য আছে সে কৃতি ছাত্র, তার কৃতিত্ব নিয়ে তো কেউ খাটো করছে না। কিন্তু কৃতি ছাত্র যদি ফোন করে বলে এটা করো ওটা করো অমুক, সেটা যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ থাকে তো পুলিশ অ্যাকশন নেবে। আমি কৃতি, সেই জন্য আমি সবকিছু করতে পারবো, তো মহা মুশকিল। তাহলে তো আইন সংশোধন করে এত পার্সেন্টের উপর নম্বর পেলে আর এই করলে আপনি এই অপরাধগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাহলে আপনি এত পার্সেন্ট পেয়েছেন মানে আপনি এইগুলো করতে পারেন, তো এগুলো করে দিলেই হয় আইন সংশোধন করে। আপনি কৃতি মানে আপনি অপরাধ করবেন না, আর অপরাধ করলে পুলিশ ধরতে পারবে না, তখন কৃতি। এটা আসছে কোথার থেকে? আপনি বললেন কর্মসংস্থানের গ্রাফ ভালো আপনি বললেন কর্মসংস্থানের গ্রাফ ভালো রাজ্যে, তো দেখা যাচ্ছে যে বর্ধমানে একটা এমএ পাস করা ছেলে আলু ভাজা বিক্রি করছে রাস্তায়। সেটা নানা রকম কারণ থাকে, তাই ওটা কোনো বিষয়ই না, ওগুলো বিচ্ছিন্ন ঘটনায় নানা থাকে। আপনি জানেন তার ইনকাম, বা তিনি হয়তো যে ইনোভেশন দিয়ে তার মার্কেটিংটা করেন, ব্যবসা করেন, যারা এত লোক ব্যবসা করছেন তাদের মধ্যে কৃতি ছাত্র নেই? 100%। আমার এক বাল্য বন্ধু আছে, অত্যন্ত কৃতি ছাত্র, একটা ক্যাফে তৈরি করেছে। এবার আপনি বলুন, চাকরি না করে ক্যাফে তৈরি করেছে কেন? এটা কোনো কাজের কথা না। লাস্ট একটা প্রশ্ন করবো, শহরে কালকে যে রাত দখল কর্মসূচি হয়েছে সেটা অনেকটা জৌলুসীন হয়েছিল, তাও বিভিন্ন জায়গায় আপনারা ড্রোন ইউজ করতে পেরেছিলেন না পারেননি? ওদের বলুন, অন্তত আপনাদের ইস্যু রাখতে তো ড্রোনটা চাই। অত 150-200 লোক, 30-40 জন লোক নিয়ে হয় এগুলো, কিন্তু তাও বিভিন্ন জায়গায় শাসক দলের বাধা কেন? কিসের বাধা, কার বাধা? কেউ মাথা ঘামাচ্ছে না। আপনি ওদের জিজ্ঞাসা করতে বলুন, অডিট রিপোর্টে ছিল মূর্তির দাম 51,000 টাকা, আর ওয়ার্কশপ আমাদের প্রতিবাদ যে বিষয়টা ছিল, ওই জুনিয়র ডক্টর ফ্রন্টের অডিট রিপোর্টে ছিল 51,000 টাকা হচ্ছে মূর্তি, আর শিল্পী বলেছেন আমি বিনামূল্যে আমি মূর্তিটি তৈরি করে দান করেছি। এবার কি হবে? একটা তো কিছু হবে, তো সেটার ব্যাখ্যা চাই তো। এবার সেগুলো আপনারা খুঁজে পেয়েছেন, সোমাকে খুঁজে পেয়েছেন, ওই বিচিত্র বীর্য 150 গ্রাম খুঁজে পেয়েছেন, ওর গুষ্টি মেলালে 150 গ্রাম হবে না। তারপরে ওই লোকটা ওই যে রক্তমাখা গ্লাভস খুঁজে পেয়েছেন। মিথ্যার উপর দাঁড়িয়ে হুজুক তোলা হয়েছিল, মানুষ বুঝেছে এগুলো মিথ্যা হুজুক। ঘটনা খারাপ, কিন্তু পিএম একটু বলে দিন হিন্দিতে আজকে না।